আসসালামু আলাইকুম। দেখো আমরা আজকে অনুপাত সমানুপাত অধ্যায়টা দেখব। এর আগের যে চ্যাপ্টারগুলো আছে আমরা ধারাবাহিকভাবে আসছি। অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা আমরা আজকে দেখব, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, একটা কোয়েশ্চেন হওয়ার চান্স অনেক বেশি, সো একটু ভালো করে বুঝবা, ঠিক আছে? অনেকগুলো অঙ্ক আছে, সব নিয়ম থেকে আমি অঙ্কগুলো মোটামুটি দেখাবো, সো প্র্যাকটিস করলে আশা করি চলে আসবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল অনুপাত সমানুপাত দুইটা বিষয় এখানে, একটা হচ্ছে অনুপাত আর একটা হচ্ছে সমানুপাত। কেমন? এখন দেখো আমরা প্রথমে যে রাশিটাতে যাচ্ছি, যে অনুপাত জিনিসটা আসলে কি, অনুপাত কাকে বলে, আমরা অনুপাতের অঙ্কগুলো যে করব, অনুপাতটা কি জিনিস। দেখো এখানে আমি একটা বিষয় লিখেছি, সেটা হলো বলা হচ্ছে দুইটি এক জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা যে ভগ্নাংশ দ্বারা ভাগ করা বা যে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় তাকে অনুপাত বলে। আমরা জানি ভগ্নাংশ মানে হর এবং লবের ব্যাপার আছে, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিই, সেটা হলো ধরো এক্স, এক্স একটি নাম্বার, এই নাম্বারটা হলো 22 ধরো, আর ওয়াই একটি নাম্বার, ওয়াই নাম্বার হলো কত, 11। এখন তোমাকে বলা হলো যে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটা কি, বা তারা একে অপরের কয় গুণ। তুমি বললা যে এক্স হচ্ছে ওয়াই এর 2 গুণ। দেখো এক্স হচ্ছে ওয়াই এর 2 গুণ, ঠিক আছে? এটা আসলে কিভাবে আসছে, এই যে এক্স ওয়াই এর 2 গুণ, এটা তুমি কেমনে পেয়েছো? তুমি পেয়েছো, হ্যাঁ আমরা দেখেই বলে দিতে পারছি, এটা মূলত তুমি কিভাবে পাইছো জানো? তুমি যখন রাশিটাকে 2 দ্বারা ভাগ করেছো। দেখো আমি যদি ইকুয়াল চিহ্নটা এখানে মাঝখানে এখন দিই, দেখো তাহলে আমরা অঙ্কটা এইভাবে পাচ্ছি, এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল 22 ডিভাইডেড বাই 11। তাহলে 11 22 তে কয়বার যাচ্ছে, 2 বার, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান আমরা পাচ্ছি 2, ঠিক আছে? তাহলে দেখো এক্স একটা রাশি, ওয়াই একটা রাশি, তুমি যখন একটা রাশিকে আরেকটা রাশির কে একে অপরের কত গুণ কত অংশ বের করার জন্য তুমি তো একটা ভগ্নাংশে কনভার্ট করে ফেলছো, তার মানে একটা আরেকটাকে ভাগ করছো, ভাগ করার ফলে এটা একটা ভগ্নাংশ হয়ে গেছে। দেন আমি এখন বলতে পারি সুতরাং এই লাইনে এক্স ইকুয়াল 2y, তার মানে এক্স হলো ওয়াই এর কয় গুণ, 2 গুণ। তাহলে একই জাতীয় দুইটি রাশির তুলনাকেই মূলত অনুপাত বলা হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একই জাতীয় রাশি, ধরে নাও তুমি একজন ব্যক্তি, এক্স হচ্ছে তার বয়স 20 ইয়ার্স, ওকে, বয়স হচ্ছে 20 ইয়ার্স, ওকে, আর ধরো তুমি বা তোমার বয়স যদি আমি বলি, ধরো তোমার বয়স হচ্ছে সে এক্স ইকুয়াল 16 ইয়ার্স, আর তুমি পরীক্ষায় কোন একটা পরীক্ষায় নাম্বার পেয়েছো হলো যে ওয়াই ইকুয়াল পরীক্ষার নাম্বার 80, তাহলে তুমি কি এটার মধ্যে অনুপাত করতে পারবা যে আমি আমার বয়সের এত গুণ নাম্বার পেয়েছি? এটাকে অনুপাত বলা হবে না, কারণ ইয়ার্স এটা এক ধরনের রাশি, আর পরীক্ষার নাম্বার এটা সম্পূর্ণ আরেক ধরনের রাশি, দুইটা দুই ধরনের। এই দুইটা রাশির মধ্যে কখনো অনুপাত হয় না, দুইটা দুই ধরনের বিষয়, ওকে? সো অনুপাত মানে হলো একই জাতীয় রাশির মধ্যে যখন তুলনা করা হয় তখন তাকে অনুপাত বলে, ঠিক আছে? ওয়েল, এবার আসো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অনুপাতের কতিপয় ধর্ম বা রূপান্তর। এই জায়গা থেকে এমসিকিউ অনেক সময় এখানে চলে আসে, ঠিক আছে? আমরা এখানে দেখো 7টা অনুপাত তোমার এখানে দিয়েছি। একটা হচ্ছে ব্যস্তকরণ ধর্ম, ব্যস্তকরণ মানে আমরা জানি, আমরা যেটাকে যে উল্টাই দেয়া বলি আর কি, ব্যস্তকরণ মানে উল্টাই দেয়া, ওকে? A:B সমান C:D, এটা মানে কি, ইস্টু বা অনুপাত মানে ডিভাইডেড, এটা আমরা জানি। A/B সমান সমান C/D, তাহলে পুরো রাশিটাকে যদি তুমি ব্যস্তকরণ করো, উল্টাই দাও, তাহলে এটা কি হবে, B/A ইকুয়াল D/C, এরকমও হতে পারে এমসিকিউর জন্য। তারপরে রাশিটা হলো একান্তরকরণ, একান্তরকরণ মানে কি আমরা জানি কোনাকুনি কি করে দেয়া, গুণ করে দেয়া, যেটাকে আমরা বলি, ঠিক আছে? তাহলে যেমন ধরো এই যে এটা A, এখানে আছে D, ঠিক আছে, এখানে আছে বি, এখানে আছে সি, একান্তর করা মানে কি, দেখো আমি সি কে বির জায়গায় আনলাম, বি কে সির জায়গায় নিয়ে গেলাম, দেখো সির জায়গায় বি আসছে আর বি এর জায়গায় কি আসছে, সি আসছে। এই কাজটা কিন্তু তুমি চাইলে এ এবং ডির মধ্যেও কিন্তু করতে পারো, দেখো এখানে সেটা লিখেছি, এর জায়গায় ডি কে নিলাম আর ডির জায়গায় এ কে নিলাম, বুঝা গেছে? এই যে কোনাকুনি একটা আরেকটার সাথে কি করা, প্রতিস্থাপন করা, এটার নামই হলো একান্তরকরণ, ঠিক আছে? তাহলে তোমাকে কোয়েশ্চেন কি আসতে পারে, তোমাকে পরীক্ষায় এভাবে দিতে পারে, অঙ্কটা এভাবে পরীক্ষায় দিতে পারে, ধরো তোমাকে বলল A:B সমান সমান C:D হলে নিচের কোনটি সঠিক?
ঠিক আছে, এভাবে দিয়ে তোমার একটা অপশন থাকতে পারে যে A:C = B:D, চারটা অপশনের মধ্যে একটা অপশন এটা থাকতে পারে। এখন তোমার মনে কোয়েশ্চেন A:B = C:D, আবার এটা A:C = B:D হয় কিভাবে? এই যে একান্তরকরণের মাধ্যমে হয়। কোনটা? আমি এই রাশিটা দিয়ে তোমাকে দেখাচ্ছি এখন, ঠিক আছে। আবার অথবা তোমার এটাও কিন্তু দেওয়া থাকতে পারে। তাহলে এটা দেওয়া থাকলে কি হবে? এটা দেওয়া থাকলে হতে পারে D:B = C:A, ঠিক আছে। অনুপাত দেওয়া আছে কিন্তু একটা, সেটা থেকে ভিন্ন ভিন্নভাবে তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেনগুলো আসতে পারে। দেন 3 নম্বরে আমরা যাব, সেটা হলো যোজন ধর্ম। এটা কিন্তু আমরা জানি, যোজন বিয়োজন, শুধু যোজন করা, শুধু বিয়োজন করা। যোজন করা মানে উপরে হর এবং লব যোগ হয়ে যাবে, বিয়োজন করা মানে হর এবং লব বিয়োগ হবে উপরে, ঠিক আছে। আর যোজন বিয়োজন মানে উপরে যোগ হওয়া, নিচে কে হয় বিয়োগ হওয়া, এগুলো আমাদের জানা আছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো কি, ধরো এই যে এখানে 2টা বা 3টা রাশি কি অনুপাত আকারে আছে, A/B, C/D, E/F, G/H অনুপাত আকারে আছে, তখন আমরা এদেরকে কি লিখতে পারি জানো? এই 3টা রাশির সমান সমান উপরে যতগুলো রাশি আছে সবার যোগফল ডিভাইডেড বাই নিচে যতগুলো রাশি আছে সবার যোগফল। এভাবেও কিন্তু আমরা অনুপাতকে প্রকাশ করতে পারি, কেমন? অর্থাৎ উপরের সবগুলোর যোগফল ডিভাইডেড বাই নিচের সবগুলোর যোগফল, এটাকে আমরা বলি অনুপাতের এই ধর্মটা, ঠিক আছে। সেম ভাবে কিন্তু বিয়োগও করা যায়, ঠিক আছে। বিয়োগ তার একাধিক রাশিতে হয় না, 2টা রাশির মধ্যে হয়। তাহলে দেখো A/B, C/D সমান, এটাকে উল্টাই লিখলাম A/B, C/D করলে দেখো A থেকে C মাইনাস, B থেকে D মাইনাস, মানে উপরেরটার সাথে উপরেরটার কাজ, নিচেরটার সাথে নিচেরটার কাজ। এই 7টা হলো যে অনুপাতের খুব গুরুত্বপূর্ণ বিষয় বা ধর্ম। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, ওয়েল, তারপরে আসি 2 নম্বর জিনিসটা দেখো, সমানুপাত। আমরা প্রথমে অনুপাত পড়িয়েছি, এখন পড়াচ্ছি সমানুপাত। সমানুপাত কি? ধরো আমি যদি বলি x এর বয়স 10 বছর আর y এর বয়স হলো 20 বছর, তাহলে এখন তোমাকে যদি বলি x:y সমান সমান কত? 1:2। কিভাবে বের করলাম? একটাকে আরেকটা ডিভাইডেড করে বের করলাম। আবার দেখো আমি এখানে যদি লিখি p সমান সমান যে 40 ইয়ার্স, কেমন? আর কিউ সমান সমান আমরা এখানে লিখলাম 80 ইয়ার্স। তাহলে এখানেও যদি তোমাকে p:q সমান বের করতে বলে কত হবে? 1:2 হবে। বুঝে নিয়ে কিন্তু ভালো করে, x:y যেমন 1:2, p:q এর মানও কিন্তু 1:2, বাট x এবং y এর মান যেটা, p এবং q এর মান কিন্তু সেটা না, মানগুলো ডিফারেন্ট। x এর মান 10, y এর মান হলো 20, এদিকে p এর মান হলো 40, q এর মান হলো 80। তাদের মানগুলো পুরোপুরি ডিফারেন্ট, বাট যখন রেশিও অনুপাতের কথা বলা হলো তখন অনুপাতগুলো সমান হয়ে গেল। এটা 1:2, এটা 1:2, কেমন? তখন আমরা এই 2টা অনুপাতকে পরস্পরের ইকুয়াল আকারে লিখতে পারি, p:q। এটাকে বলা হয় সমানুপাত। যখন 2টা অনুপাত পরস্পর সমান হবে তখন তাকে সমানুপাত বলা হয়। বুঝে গেছে ব্যাপারটা? ওয়েল, এবার খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত জিনিসটা কি মনে রাখবা, আমি শর্টকাট বলি। ক্রমিক সমানুপাত মানে তাদের মধ্যে ক্রস কানেকশন থাকবে। ক্রস কানেকশন মানে কোনাকুনি মিল থাকবে। যেমন তুমি দেখো এই যে এই অঙ্কটা তুমি একটু খেয়াল করো, A/B = B/C। এই যে এটার দ্বিতীয় রাশি b, এটা তৃতীয় রাশি হওয়ার কথা, কিন্তু তৃতীয় রাশিটা দ্বিতীয় রাশি সেম হয়ে গেছে। তাহলে এখানে রাশি হবে 3টা A/B/C, বাট প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি ইস্টু তৃতীয় রাশি, অর্থাৎ কোনাকুনি তাদের মধ্যে মিল থাকবে। এটাকে বলে ক্রমিক সমানুপাত। তোমার মনে কোয়েশ্চেন আসতে পারে, ক্রমিক সমানুপাত কি শুধু 3টা নিয়ে হয়? না, অনেকগুলো রাশি নিয়ে ক্রমিক সমানুপাত হতে পারে। যেমন ধরো 4টা রাশি নিয়ে যদি বলি A/B/C/D, এই 4টা রাশি নিয়ে ক্রমিক সমানুপাত কিভাবে হবে? দেখো হবে A/B = B/C = C/D। এটা হলো ক্রমিক সমানুপাত। কিভাবে? এই দেখো এই 2টার কোনাকুনি মিল আছে, আবার এই 2টার কোনাকুনি মিল আছে, তখন তাদেরকে ক্রমিক সমানুপাত বলা হয়। বুঝা গেছে? একটা গুরুত্বপূর্ণ বিষয়, 3টা রাশি ক্রমিক সমানুপাত হওয়ার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন, তোমাকে এটা মনে রাখতে হবে। মাঝখানের রাশির বর্গ প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফলের সমান হয়। এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি। কিভাবে এমসিকিউটা আসতে পারে?
একটু ভালো করে বুঝে নাও। এমসিকিউটা এরকম আসতে পারে যে কোনো একটা তিনটা রাশির ক্রমিক সমানুপাতে আছে এবং ধরো তোমাকে বলা হলো প্রথম রাশি হলো 2, তৃতীয় রাশি হলো 3, বলা হলো দ্বিতীয় রাশিটা কত। ওকে, দ্বিতীয় রাশি আমরা জানি না, তাহলে এখানে আমি দ্বিতীয় রাশিকে এক্স ধরে নিলাম, তাহলে তোমাকে এটার মান বের করতে বলতে পারে। তাহলে আমরা ফর্মুলা কি শিখে আসছে, যে সম্পর্কটা বি স্কয়ার ইকুয়াল এসি, মাঝখানে দ্বিতীয় রাশির বর্গ প্রথম দুইটা রাশির কিসের সমান, গুণফলের সমান, ঠিক না? তাহলে আমরা অঙ্কটা কিভাবে লিখতে পারি, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল 2 ইন্টু 3, তার মানে এক্স ইকুয়াল কত, √6, এটা হলো দ্বিতীয় রাশি। এভাবে তোমাকে প্রথম ও দ্বিতীয় রাশি দিতে পারে, তৃতীয় রাশি বের করো, দ্বিতীয় তৃতীয় রাশি দিতে পারে, প্রথম রাশি বের করো, এভাবে কিন্তু অঙ্কগুলোতে এমসিকিউ আকারে আসতে পারে। বুঝা গেছে ব্যাপারটা? ওয়েল, এই হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের বেসিক, এর বাইরে এই চ্যাপ্টারে তেমন কিছু নেই। কেমন? এবার আমরা সরাসরি ম্যাথে চলে যাই, একটু ভালো করে খেয়াল করো। 4 টাইপসের অঙ্ক এখানে আছে, আমি প্রত্যেক টাইপস থেকে কিছু কিছু অঙ্ক তোমাদের দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে বুঝে নিবা। কেমন? টাইপস 1, দেখো বলা হলো দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য, একটা এম একক আর একটা হলো এন একক, ঠিক আছে? দুইটা বর্গের বাহুর দৈর্ঘ্য হলো, তাদের কর্ণদ্বয়ের অনুপাত নির্ণয় করো। সিলেট বোর্ড 2024 আসছে অঙ্কটা, কর্ণদ্বয়ের অনুপাত, দুইটি বর্গ। তাহলে প্রথমে আসো, বর্গের সূত্র কি? কর্ণের সূত্র বর্গের, আমাদের এটা সবার জানার কথা। হ্যাঁ, বর্গের কর্ণের সূত্র হলো √2a, এটা হলো কর্ণের সূত্র। এ মানে বাহুর দৈর্ঘ্য। তাহলে তোমার এখানে দুইটা বর্গ, প্রথম বর্গের বাহু বলছে m, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত? প্রথম √2m, এটা হলো প্রথম বর্গের কর্ণের দৈর্ঘ্য। কেমন? আরেকটা বর্গের বাহুর দৈর্ঘ্য বলছে n, তাহলে এটার ক্ষেত্রে কত? √2n। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এখন আমাকে বললো তাদের কর্ণদ্বয়ের কি নির্ণয় করো, অনুপাত নির্ণয় করো। তাহলে তাদের কর্ণদ্বয়ের অনুপাত কি? সুতরাং কর্ণ 1 ডায়াগোনাল d1 ডিভাইডেড বাই ডায়াগোনাল d2, এই যে এটা হলো ডায়াগোনাল বা কর্ণ প্রথমটা, এটা হলো ডায়াগোনাল বা দ্বিতীয়টার কর্ণ। কেমন? তাদের অনুপাত যখন আমরা বের করছি তাহলে কি হবে, এই যে এটা হবে √2m, নিচে হবে √2n। কেমন? এই যে √2 কাটা, তাহলে সুতরাং d1:d2 সমান m:2 কত? n। এটাই হলো তাদের কর্ণের অনুপাত। ওকে, এগুলো ক নাম্বারের কোয়েশ্চেন আর কি, ঠিক আছে? আবার ছোট প্রশ্নগুলোও হতে পারে তোমাদের। এবার আসো পরের অঙ্কটা আমি একটু দেখাই, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই অঙ্কটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন? এবার আসো, দুইটি সংখ্যার অনুপাত 11:17 এবং তাদের লসাগু 935, তবে সংখ্যা দুইটির গসাগু কত? খুব ভালো করে বিষয়টা বুঝে নাও। মনে রাখবা, যখন দুইটা রাশির অনুপাত আমাদের কাছে থাকে, এখানে একটা রাশি মিসিং থাকে। কিভাবে? আমি যদি তোমাদেরকে একটু দেখাই, যে এক্সাম্পলগুলো শুরুতে দেখিয়েছি, তোমাকে সেই জায়গায় একটু আমি নিয়ে যাই, এদিকে খেয়াল করো। এই যে এই অঙ্কটাতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই অঙ্কের মধ্যে দেখিয়েছিলাম, এখানে দেখো একটা বিষয় ক্লিয়ার করি তোমাদের, কিভাবে একটা রাশি বা সংখ্যা গোপন থাকে এটা দেখো। ধরো তোমাকে বলা হলো x ইকুয়াল 12, ওকে, x ইকুয়াল 12, আর বলা হলো y ইকুয়াল, ধরো y ইকুয়াল 20। কেমন? y ইকুয়াল 20। তো তুমি যখন এটাকে অনুপাত বের করার চেষ্টা করবা, আমরা তো শিখাইছি একটু আগে, x/y সমান 12 ডিভাইডেড বাই 20, তাহলে তুমি এটাকে অনুপাত লেখার সময় কিভাবে লিখো? 12/20 লিখো না, যে রাশি দ্বারা তাদের ভাগ করা যাচ্ছে সেটা কিন্তু তুমি কি করে দাও? তাদের বাদ দিয়ে দাও। যেমন এখানে 4 দ্বারা ডিভাইড হচ্ছে, তাহলে উপরে 3 নিচে 5, তুমি কিন্তু লিখো 3:5। কেমন? তাহলে তুমি এই অঙ্কটা তোমাকে দেওয়া আছে গিভেন, তাই তুমি জানো এখানে উপরে এবং নিচে দুই জায়গা থেকে আমরা 4 একটা সংখ্যাকে কি করেছি? রিমুভ করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। কেমন? কিন্তু ধরো তোমাকে এই জিনিসগুলো টোটালি দেওয়া হলো না, এই যে এগুলো সব বাদ, ডিলিট করে দিলাম, এগুলো দেওয়া হলো না, তোমাকে বললো শুধু x/y সমান 3:5। এখন তোমাকে বললো x এর মান বের করো, y এর মান বের করো। তাহলে যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না বলবো যে এখানে একটা রাশি রিমুভ করা হয়েছে যেটা 4, তুমি কিন্তু x আর y এর মান বের করতে পারবে না। বাট তুমি যদি জানো যে আমার এই মানগুলো x এবং y এর মানগুলো হচ্ছে কত?
4 একটা রিমুভ করা হয়েছে, তাহলে তুমি ইজিলি পারবা যে x এর সাথে 4 গুণ করে দাও, তাহলে x ইকুয়াল আসবে কত, x ইকুয়াল আসবে 12, আবার এখানের সাথে 4 গুণ করলে y এর মান চলে আসবে কত, 20। তাহলে যখন অনুপাতের ক্ষেত্রে কোনো রাশি কি করে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়, তখন এইভাবে অঙ্কটা করতে হয়। ওকে, সো এখন তোমরা বুঝো, বলছে দুইটি সংখ্যার অনুপাত 11:17। তাহলে এখানে সংখ্যাগুলো দেওয়া নেই, অনুপাত দেওয়া আছে। তাহলে অনুপাত থেকে আমরা সংখ্যাগুলো কিভাবে বের করব, তাহলে আমরা লিখতে পারি, মনে করি প্রথম সংখ্যা। ওকে, তাহলে প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা সমান 11x। x কেন, ওই যে একটা অজানা রাশি ছিল 4, যেটাকে রিমুভ করা হয়েছিল, আমরা এটা তো জানি না কত, তাই x নিয়ে আসলাম। আবার যখন বলল দ্বিতীয় সংখ্যা, তাহলে আমাদের রেজাল্ট আসবে 17x। এ হলো আমাদের বিষয়, ঠিক আছে। এবার আসো, প্রথমে বলল লসাগু হচ্ছে 935, তারপরে বলল গসাগু কত, ঠিক আছে। তাহলে আমরা লসাগু মানে কি জানি, লসাগুর ক্ষেত্রে কি আসবে এবং গসাগুর ক্ষেত্রে কি আসবে, এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। লসাগু কিভাবে বের করা হয়, লসাগু বের করার টেকনিক হলো, এই যে তোমার এখানে যে দুইটা সংখ্যা আসছে, এই দুইটা সংখ্যাকে আমরা কি মানগুলো বের করে নিব, ঠিক আছে। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে যে লসাগুগুলো আছে, এই লসাগু আমরা যদি বের করতে চাই, তাহলে কি বলা হয়, এই যে 11x এবং 17x, এই দুইটা রাশির বা সংখ্যার লসাগু কিভাবে আমরা জানি, লসাগু মানে কি, লসাগু মানে হলো কমন আনকমন সবগুলো একসাথে, ঠিক আছে। তাহলে এখানে কমন কি আছে, 17x, এই দুইটার মধ্যে কমন আছে কি, কমন আছে হলো x। আনকমন কি আছে, প্রথমে আছে 11, তারপরে আছে কত, 17, এটা হলো তাদের লসাগু। তাহলে আমাদেরকে কি বলছে এখন, এই লসাগুর মানটা কত হবে, লসাগুর মান হবে হলো, এখানে লসাগুর মান হবে হলো 11 × 17। ওকে, 11 × 17, রেজাল্ট হলো 187 × x। তাহলে এই 187 × x, এটার মান আমাদেরকে কত দেওয়া আছে, 935 দেওয়া আছে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 187x = 935। তাহলে এখান থেকে যদি আমরা x এর মান বের করি, কি আসে, 935 ডিভাইডেড বাই 187। 935 কে যদি আমরা 187 দ্বারা ডিভাইডেড করি, তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হলো x is 5। x এর মান 5 চলে আসছে এখানে, ঠিক আছে। অজানা রাশি যেটা, সেটা 5 আসছে। এখন আসো, আমাদেরকে বললো গসাগু কত। তাহলে যখন দুইটা সংখ্যার গসাগু নেওয়া হয়, আমরা জানি গসাগু মানে হলো কমন যে পার্টটা থাকে সেটা। কেমন, এখানে যে কমন পার্টটা থাকবে, তাহলে কমন পার্টটা কত, x। তাহলে x এর মান কত, এই যে x এর মান হলো 5, যেটা আসছে সেটা, এটাই হলো নির্ণেয় গসাগু, ঠিক আছে। অঙ্কগুলো একটু সাজিয়ে লিখবা তোমরা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তাহলে তুমি এখানে লিখতে পারো, সুতরাং লসাগু সমান সমান, ওকে, লসাগু সমান সমান এই পার্টটা চলে আসছে, তাহলে লসাগু ইকুয়াল এত। সো 187 ইন্টু কত, x। প্রশ্ন মতে 187x = 935, তাহলে x এর মান আসছে কত, 5। আবার লসাগু যদি আমরা বের করি, তাহলে এখানে আবার এই জায়গায় আমরা লিখতে পারি লসাগু সমান সমান, সরি, গসাগু সমান সমান x। তাহলে x = 5, যেটা আমরা মান বের করেছি সেটাই। বুঝা গেছে ব্যাপারটা? ওয়েল, এরপরে আসো, আমরা এখন যে বিষয়টা দেখাবো, দুইটি সংখ্যার অনুপাত 3:7, লসাগু 168 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এটা আসছে ময়মনসিংহ বোর্ড 24। দেখো আগের অঙ্কেটা একটু খেয়াল করো, তোমার এখানে ছিল গসাগু বের করতে বলছে, তাহলে এই অঙ্কের সাথে ওই অঙ্কের জাস্ট ছোট্ট একটা তফাৎ, সেটা কি, এখানে গসাগু বলছে, ওখানে বের করতে বলছে কি, লসাগু, এতটুকুই কিন্তু। কেমন, তাহলে এখানে তুমি x এর মান কি পেয়েছিলা, 5 পেয়েছিলা। এই 5 যদি তুমি এখানে বসাই দাও, প্রথম সংখ্যার মান হলো 11x, তাহলে যদি এখানে 11x এর ক্ষেত্রে মানটা বসিয়ে দাও, সুতরাং আমরা কি পাচ্ছি, প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা হলো কত, 11 × 5, দিস ইজ 55। ওকে, তারপরে দ্বিতীয় সংখ্যা সমান 17 × 5 সমান সমান 5 × 17, যেটা আসবে কত আসবে, 85। ওকে, এই 85 হচ্ছে সংখ্যা। তাহলে এই দুইটা সংখ্যা হচ্ছে আমরা পেয়ে গেলাম কত, যে 55 এবং 85। সেম ভাবে তুমি এখানে এই অঙ্কগুলো করবা, যে দুইটি সংখ্যার অনুপাত 3:7, এদের লসাগু যদি 168 হয়,
তবে তাদের সংখ্যা দুটি কত, আগে x এর মান বের করে দিবা, দেন মানটা বসিয়ে দিবা। ঠিক আছে, এই অঙ্কটা আমি আর দেখাচ্ছি না, এটা তোমরা নিজেরাই করে নিবা। ওকে, এখন দেখো এরপরের অঙ্কটা আমরা যদি দেখাই, সেটা হলো যদি 4x = 9y = 10:15 হয়, তবে x = y এর মান কত। ওকে, তাহলে এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং, একটু ভালো করে খেয়াল করো। আমাদেরকে দেওয়া আছে কি, আমাদেরকে দেওয়া আছে হলো 4x, এখানে দেওয়া আছে 9y। ওকে, ইস্টু আকারে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, 10 ডিভাইডেড বাই কত, 15। এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, বুঝছো কিনা সবাই? তাহলে এখানে দুইটা কাজ আমরা করব। একটু আগে তোমাদেরকে অনুপাতের ধর্ম কিন্তু পড়াই আসছি, ঠিক আছে? তাহলে আমরা অনুপাতের ধর্ম কি করতে পারি, যেটা আমাকে বের করতে হবে x to y মানে হলো x ডিভাইডেড বাই y। ওকে, তাহলে এখান থেকে 4 এবং 9 কে প্রথমে কি করে দিতে হবে, বাদ দিতে হবে। তো কিভাবে বাদ দিব আমরা, এই যে একান্তরকরণ একটু আগে পড়ে আসছি না, তাহলে তুমি যেটা করবা সেটা হলো x বাই y ইকুয়াল, এই যে এখানে যে 4 আছে তাকে একান্তর করো, এটা আসবে 60। 4 × 50 কত হয়, গুণ করলে 60, এক পাশে নিয়ে আসলাম। আবার এখানে আছে 9 কে তুমি এই পাশে নিয়ে যাও, তাহলে এটা কত হবে, 90। এবার দেখো তোমার এই জায়গায় একটা রাশি কি যাচ্ছে, কমন রাশি আছে। তাহলে এই যে এখানে 90 ডিভাইডেড বাই 60 আসছে, হ্যাঁ, এখানে একটা কমন রাশি আছে। কমন রাশি কি, 90 ডিভাইডেড বাই 60 তে 30 হলো কমন রাশি। তাহলে সেটা যদি আমরা উভয় দিকে বাদ দিই, তাহলে আমাদের অঙ্কটা কি থাকে, x ডিভাইডেড বাই y ইকুয়াল 3 ডিভাইডেড বাই 2। তাহলে সো x = y সমান সমান 3:2। এটাই হলো আমাদের নির্ণেয় রাশি, x = y ইকুয়াল হোয়াট। বুঝা গেছে ব্যাপারটা? সো এই ধরনের আরো অঙ্ক তোমাদের থাকতে পারে, এগুলো তোমরা করে নিবা, কেমন? এবার আসো টাইপ 2 সমানুপাত। তাহলে আমরা অনুপাত পড়লাম এবং সেটা শেষ করলাম, এবার সমানুপাতে আমরা চলে আসি। তাহলে আমাদেরকে প্রথমে যে বলছে সেটা কি, সমানুপাত, ক্রমিক সমানুপাত একসাথেই আমরা দেখাবো। প্রথমে তোমাদেরকে বলছে a³ + b³ ডিভাইডেড বাই a - b + c ইকুয়াল a × a + b হলে দেখাতে হবে abc ক্রমিক সমানুপাত। এই জায়গাটা আগে একটু বুঝে নাও ভালো করে। তুমি কিভাবে দেখাবা যে ABC ক্রমিক সমানুপাত, দেখানোর পদ্ধতিটা কি সেটা তোমাকে বুঝতে হবে। সেটা কি, সেটা হলো a ডিভাইডেড বাই b সমান সমান b বাই c। তিনটা রাশি ক্রমিক সমানুপাত হওয়া মানে কিন্তু এটা আমরা আগে ভাগেই জানি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি মনে আছে, একটু আগে তোমাদের দেখাইছিলাম b² ইকুয়াল কত, ac। b² ইকুয়াল ac। তাহলে আমরা যদি এই রাশিটাকে বিভিন্ন কাজগুলো করে এটা প্রুফ করতে পারি b² ইকুয়াল ac, তাহলে আমরা বলবো এই abc ক্রমিক সমানুপাত। ওকে, তাহলে আমাদের এখানে মূল কাজ হবে এই রাশিটা কি করা, সমাধান করা, যে b² ইকুয়াল ac, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো এখন কোয়েশ্চেন হলো আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি। ঠিক আছে, আমরা প্রমাণ করার জন্য যে জিনিসটা করব সেটা হলো এমন কিছু করতে হবে যাতে এই রাশিটা ক্রমিক সমানুপাত, অর্থাৎ b² ইকুয়াল ac জিনিসটা আমরা বের করতে পারি। ওকে, তাহলে এই যে রাশিটা দেওয়া আছে এটাকে আমরা সমাধান করে প্রমাণ করব b² ইকুয়াল কত, ac। ঠিক আছে, সো আমরা অঙ্কটা এবার শুরু করি। দেখো এই যে রাশিটা আমাদের দেওয়া আছে, আমরা যদি পরের লাইনটা লিখি a³ + b³। এই a³ + b³ এর অনুসিদ্ধান্ত আমাদের সবার জানা আছে। কি অনুসিদ্ধান্ত, a + b * a² - ab + b² ডিভাইডেড বাই a - b + c ইকুয়াল, এখানে আছে a × a + b। এখন তুমি একটা বিষয় খেয়াল করো, এই যে এখানে তোমার প্রথম রাশিতেও a + b আছে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডেও উপরে a + b আছে, ঠিক আছে, লম্বা আকারে। ঠিক আছে, উভয় দিক থেকে যদি a + b কে আমরা বাদ দিয়ে ফেলি, তাহলে আমাদের হাতে এখন থাকবে a² - ab + b² a - b + c সমান সমান a। এবার পুরো রাশিটাকে আমরা 8 গুণন করে দিব। তাহলে এটা যদি আমরা 8 গুণন করি, তাহলে আমাদের রেজাল্টে কি আসে, a² - ab + b² সমান a × a - b + c। সো এই রাশিটাকে কি করবা, a² - ab + b² ইকুয়াল a² - ab + ac। কেমন, যে জাস্ট গুণ করে দিলাম। তাহলে এবার তুমি দেখো লেফট হ্যান্ড সাইডে a², লেফট হ্যান্ড সাইডে a² কাটা গেল, লেফট হ্যান্ড সাইডে মাইনাসের ab, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে মাইনাসের ab, পক্ষান্তর করলে চিহ্ন চেঞ্জ হবে, একটা আরেকটা কাটা যাবে। কেমন, তাহলে এখন আমাদের হাতে কি থাকে, আমাদের হাতে লেফট হ্যান্ড সাইডে থাকে b²
রাইট হ্যান্ড সাইডে থাকে কত এসি। সুতরাং যেহেতু বি স্কোয়ার ইকুয়াল এসি চলে আসছে, আমরা বলতে পারি এটা একটা কি ক্রমিক সমানুপাত। তুমি চাইলে এখানে লিখে দিতে পারো সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাত, অথবা তুমি যদি চাও আরো এক লাইন তুমি বাড়াতে পারো, সেটা কি, এটাকে এইভাবে লিখতে পারো এ বাই বি সমান সমান বি ডিভাইডেড বাই কত সি। এভাবে লিখেও কিন্তু তুমি প্রুফ করতে পারো যা ক্রমিক সমানুপাত। ব্যাপারটা বুঝে গেছে এখন? অঙ্কগুলো কিন্তু ছোট ছোট। ওকে, দেন পরের টপিকসে আসো। কি বললে এখানে, দেখাও যে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স জেড, এটা দেওয়া আছে তোমাকে, হলে দেখাও যে এটি ইকুয়াল 1। এটা আমরা প্রমাণ করব এখন যশোর বোর্ড 2019 সালে। তাহলে খেয়াল করো, ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স জেড এটা দেওয়া থাকা মানেও কিন্তু এগুলো কিসে আছে, ক্রমিক সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে ক্রমিক সমানুপাতে আছে, এটি ইকুয়াল 1 আমাকে দেখাতে হবে। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড ধরে কাজ শুরু করি, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাশিটা দিয়ে দেওয়া আছে, কি আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এটা দেওয়া আছে জেড এক্স, এটা হলো হোল কিউব, আর এখানে এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব। কেমন? এবার জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিব। কোন মান? এই যে তোমার হাতে এখানে যে মানটা আছে দেখো এক্স জেড, এখানে এক্স জেড এর মান কি দেওয়া আছে, ওয়াই স্কয়ার দেওয়া আছে, আমরা জাস্ট মানটা বসাই দিব। তাহলে তুমি যদি এখানে এক্স জেড, এই যে দেখো এই জায়গায় আছে এক্স, এই জায়গায় আছে জেড, তারা গুণ আকারে আছে, তাদের পরিবর্তে যদি আমি ওয়াই স্কয়ার বসাই ইনটু ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব। কেমন? এবার এখানে আসো, এই যে এই জায়গায় আছে দেখো জেড এক্স অর এক্স জেড, একই কথা, তার মানে তার পরিবর্তে ওয়াই স্কয়ার বসানো যাবে। তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এটা হলো ওয়াই স্কয়ার হোল কিউব। কেমন? এবার দেখো তোমার উপরের রাশিটা আসে ওয়াই কিউব, নিচে এরপরে আসে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব, নিচে দেখো এক্স ওয়াই ওয়াই জেড ওয়াই স্কয়ার, পুরো রাশি থেকে ওয়াই কিন্তু কমন যাচ্ছে এবং তার বাইরে হোল কিউব আছে। তাহলে তুমি যদি ওয়াই নাও, এটা কি শুধু ওয়াই হবে নাকি ওয়াই কিউব হবে? অবশ্যই ওয়াই কিউব। কেন? কারণ এই পুরো রাশিটার উপর হোল কিউব আছে, তাহলে ওয়াই কে যদি কমন নিয়ে বাইরে নিয়ে আসো, তার উপর কিন্তু হোল কিউব হবে। কেমন? এখানে থাকে কি এক্স, পরে থাকবে এখানে জেড, এখানে থাকবে ওয়াই, সাজিয়ে লিখলে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড আগেরটাই আসছে, তাহলে এখানে কিউব থাকলো, উপরে নিচে সেম, দেন তাদের কাটাকাটি করলে রেজাল্ট 1 চলে আসছে। ওকে, রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। সো এই হলো বিষয়, খুব ছোটখাটো অঙ্ক, একটু মাথায় রাখলে অঙ্কটা পারবা তোমরা। কেমন? এরপরে আসো, a is to b সমান সমান b is to c হলে প্রমাণ করো যে a বাই c সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো এই অঙ্কটা অনেকবার আসছে পরীক্ষায়, দেখো অনেকবার এই অঙ্কটা পরীক্ষায় আসছে। ঠিক আছে, তাহলে আমরা এটা থেকে কি আনতে পারি? তুমি দেখো নরমালি যদি চিন্তা করো, তোমার লেফট হ্যান্ড সাইডে আছে কেবলমাত্র a ডিভাইডেড বাই c, না a ডিভাইডেড বাই c থেকে তো কোনো কাজ করা যাবে না, এটা দেখেই তোমাকে বুঝতে হবে। সো এই অঙ্কটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ এই অঙ্কটা আমাদেরকে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। বুঝা গেছে? অঙ্ক দেখে তোমাকে বুঝতে হবে আমি কোনটা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব আর কোনটা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তাহলে এখানে যদি আমরা এখন অঙ্ক করি, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি, দেখো তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার। হ্যাঁ, তার আগে একটা কাজ আমরা কিন্তু করিনি, সেটা আমাদেরকে করে নিতে হবে সব সময়। দেখো আগের অঙ্কগুলোতে b স্কয়ার ইকুয়াল ac দেওয়া ছিল অথবা ক্রমিক সমানুপাত উল্লেখ করা ছিল, এখন কিন্তু এটা নাই। এখন তোমাকে শুধু দেওয়া আছে a is to b সমান b is to c। তবে হ্যাঁ, আমরা দেখে বুঝতেছি এটা ক্রমিক সমানুপাত, বাট তোমাকে এই জিনিসটা করে দিতে হবে যে দেওয়া আছে, শর্টকাট লিখলাম আমি a is to b সমান, এটা মানে হলো a বাই b ইকুয়াল b বাই c, তাহলে সুতরাং b স্কয়ার ইকুয়াল ac। অঙ্ক শুরু করার আগে যদি তোমার b স্কয়ার ইকুয়াল ac এভাবে উল্লেখ না থেকে রেশিও অনুপাত আকার উল্লেখ থাকে, তোমার এই অংশটা বের করে রাখতে হবে। কেমন? এবার আমরা জাস্ট কি করব, দেখো এই যে উপরে b স্কয়ার আছে তার পরিবর্তে ac মান বসালাম, নিচে b স্কয়ার আছে তার পরিবর্তে ac মান বসালাম। তাহলে এখান থেকে যখন a কমন যাবে, তাহলে এটা হলো a প্লাস c, c যদি কমন যায় a প্লাস c, তাহলে a প্লাস c উভয় দিক থেকে কাটা গেল, a বাই c থেকে গেল, এটাই হলো লেফট হ্যান্ড সাইড। কেমন? তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা প্রুভ করতে পারলাম। বুঝা গেছে ব্যাপারটা? এরপরের অঙ্ক যদি আমরা দেখাই, একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা তোমাদের বইয়ে আছে, কিভাবে আছে, p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4 ইনটু এটা
টু দি পাওয়ার 6 এভাবে আছে, আর একটা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটা টু দি পাওয়ার 4। ভিন্ন ভিন্নভাবে পরীক্ষায় অঙ্কটা আসছে, অনেকভাবে আসছে পরীক্ষা অঙ্কটা। আমি জাস্ট এই সবগুলো নিয়ম থেকে একটা পার্ট তোমাদের এখানে দেখাই দিচ্ছি, ঠিক আছে? একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আবার বললো পি কিউ আর ক্রমিক সমানুপাত। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যেহেতু পি কিউ আর ক্রমিক সমানুপাত, সুতরাং আমরা দিতে পারি পি ডিভাইডেড বাই কিউ সমান সমান কিউ ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম কিউ স্কোয়ার ইকুয়াল পি আর। তুমি এই লাইনটা না লিখে কিন্তু সরাসরি এখানেও আসতে পারো, যেহেতু পি কিউ আর ক্রমিক সমানুপাত, সুতরাং কিউ স্কোয়ার ইকুয়াল পি আর। বুঝে গেছে ব্যাপারটা? এবার দেখো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের রাশিটা কি আছে? পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 ইন্টু 1 by p to the power 12, 1 by q to the power 12, 1 by r to the power 12। ওকে, এই রাশিটা এখন আমরা কাজ করব। ওকে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবো অঙ্কটা খুব ইজিলি তুমি পারছো। এবার দুইটা জিনিস তোমাদের এখানে দেখাচ্ছি। আমরা যদি ব্র্যাকেটটা তুলে ফেলি কি হবে? ব্র্যাকেট তুলে ফেললে p to the power 8 q to the power 8 r to the power 8 সবার সাথে গুণ হয়ে যাবে। এখানে ভিতরে তিনটা রাশি আছে প্লাস আকারে, তাহলে এটা সবার সাথে গুণ হবে। তাহলে অঙ্কটা কি দাঁড়াবে আমি যদি একটু তোমাদের দেখাই, এটা হবে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 বাই পি টু দি পাওয়ার 12। এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তারপরে দেখো এরপরে আমাদের এখানে আছে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 বাই কিউ টু দি পাওয়ার 12। এরপরের রাশি যদি আমরা পাই পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 বাই আর টু দি পাওয়ার 12 আমরা পেয়ে গেলাম। এবার যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে কি, এই যে দেখো পি টু দি পাওয়ার 8 পি টু দি পাওয়ার 12 বাদ যাচ্ছে, কিন্তু কিভাবে বাদ যাবে? এই যে এখানে আছে একসাথে যদি আমরা লিখি পি বাদ গেলে নিচে থাকবে পি টু দি পাওয়ার 4, উপরে আছে কিউ আর দুইটার উপর পাওয়ার 8 আছে। তাহলে আমরা একসাথে যদি সেটাকে লিখি কিউ আর টু দি পাওয়ার 8, বাট আমাকে চিন্তা করতে হবে আমি কি আদৌ সেটা লিখবো নাকি লিখবো না। লিখলে কি আমার কোনো ফায়দা হবে? দেখো তো তুমি যদি লিখো কিউ আর টু দি পাওয়ার 8, তুমি কি এখান থেকে কোনো মান বসাইতে পারবা? কারণ তোমার মান তো আছে কার? পি আর। পি আর কে যদি একসাথে লিখো তুমি কিউ স্কোয়ার মান বসাইতে পারবা, কিন্তু কিউ আর থেকে তো পারবা না। সেটা যেমন আছে আমরা তেমন রেখে দিলাম। বুঝা গেছে? পরের রাশিতে আসো, এখানে কিউ টু দি পাওয়ার 8 থাকবে আর টু দি পাওয়ার 8 থাকবে প্লাস পরের রাশিটাতে দেখো এই যে এখানে কি আসছে, এটা 4 পি টু দি পাওয়ার, এখানে কিউ কাটা যাবে, তাহলে কিউ যদি কাটা যায় নিচে কিউ টু দি পাওয়ার 4। এখন দেখো উপরে এই যে এটা পি টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8, এটাকে কিন্তু একসাথে আমরা লিখতে পারি যে পি আর পাওয়ার 8। কেন লিখলাম? এই যে আমি মান বসাতে পারবো কিউ স্কোয়ার। বুঝা গেছে? তাহলে সেম ভাবে এখানে কাজ করো, নিচে আসবে আর টু দি পাওয়ার 4, উপরে আসবে পি টু দি পাওয়ার 8 ইন্টু কিউ টু দি পাওয়ার 8। বুঝা গেছে এই রাশি? এখন আমি তোমাদের অঙ্কটা এদিকে একটু দেখাই, খেয়াল করো। তাহলে এখানে আছে কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8, আমরা কিউ স্কোয়ারের মান বসাইতে পারবো পি আর। তাহলে কিউ স্কোয়ারের মান যদি আমি বসাই, দেখো এই যে কিউ স্কোয়ারের মান হলো পি আর, তাহলে কিউ স্কোয়ার তার উপর 8 না পাওয়ার, তাহলে এটার উপর আরো পাওয়ার যদি 2 চলে যায় আরো কি আছে? 4 আছে। তার মানে এই রাশিটা আমরা একসাথে এভাবে লিখতে পারি, দেখো এটা হলো পাওয়ার 4। কিভাবে? আমি যদি তোমাকে একটা রাফ এখানে দেখাই, দেখো এই যে কিউ টু দি পাওয়ার 8 কে কিন্তু আমরা এভাবে লিখা যায় কিউ টু দি পাওয়ার 4। বুঝা গেছে এখন? তাহলে কিউ স্কোয়ারের মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, দেন তার উপর পাওয়ার 4 আছে। এবার এই কিউ স্কোয়ারের পরিবর্তে বসছে পি আর, ওই তার উপর 4 পাওয়ারটা আসছে। বুঝা গেছে? পাশে কি আছে? পাশে আর টু দি পাওয়ার 8 আছে, সেই আর টু দি পাওয়ার 8টা আমরা রেখে দিলাম। এই যে এটা হলো আর টু দি পাওয়ার 8, নিচে পি টু দি পাওয়ার 4, তাহলে প্লাস পরের রাশি এই যে এখানে পি আর এর পরিবর্তে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার। তাহলে এটা যদি কিউ স্কোয়ার হয় তার উপর পাওয়ার 8 আছে, তাহলে আর দুগুণে কত? 16 চলে আসবে, এটা হবে কিউ টু দি পাওয়ার 4 প্লাস এখানে আর টু দি পাওয়ার 4 আছে। সেম কাজ আমরা কার সাথে করতে পারি? এখানেও কিউ টু দি পাওয়ার 8, তাকে আমরা তার পরিবর্তে লিখতে পারি পি টু দি পাওয়ার 8 ইন্টু কিউ স্কোয়ারের পরিবর্তে
পি আর হোল টু দি পাওয়ার 4, তাহলে সমান সমান এটা পি টু দি পাওয়ার 4 কাটা, তাহলে একসাথে যদি লিখি পি টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 12 বাই পি টু দি পাওয়ার 4, পরেরটা কাটাকাটি যাবে, একসাথে কাটবো আমরা 16 বাই কিউ টু দি পাওয়ার 4 প্লাস এটা হলো পি টু দি পাওয়ার 12 ইন্টু আর টু দি পাওয়ার 4 বাই আর টু দি পাওয়ার 4, সব কেটে দাও। এখানে পি টু দি পাওয়ার 4 পি টু দি পাওয়ার 4 বাদ দিলে আর টু দি পাওয়ার 12 থাকবে প্লাস কিউ টু দি পাওয়ার 4 উপরে আছে কিউ টু দি পাওয়ার 16, তাহলে এখানে থাকবে কিউ টু দি পাওয়ার 12, এখানে আর টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 কাটা পি টু দি পাওয়ার 12, এবং এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝে গেছে? তাহলে সাজাই লিখলে রাইট হ্যান্ড সাইড, এটাই হলো আমাদের প্রুফ। এই অঙ্কটা কিন্তু 4 নম্বরের জন্য অনেকবার আসছে পরীক্ষায়, এটা আসছে যশোর বোর্ড 2024। বুঝে গেছে ব্যাপারটা? সো একটু ভালো করে এই রিলেটেড আরো অনেকগুলো অঙ্ক আছে কিন্তু এটার মতো হুবহু, শুধু পাওয়ারগুলো চেঞ্জ করে করে আসছে। এগুলো তোমরা 2-1টা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অঙ্কগুলো ইজিলি তোমরা করতে পারছো। এবার এখানে দেখো পি কিউ আর এবং এস ক্রমিক সমানুপাত হলে এই রাশিটা আমাকে প্রুফ করতে হবে। এই অঙ্কে কি হলো, এখানে একটা অঙ্ক না কিন্তু, মানে 3টা রাশি না, এর আগের অঙ্কগুলো আমাদের 3টা রাশিকে আমরা সমানুপাত করছি, এখন হচ্ছে 4টা। তাহলে 4টা ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে 3টা ক্রমিক সমানুপাতে যেমন তুমি বি স্কয়ার ইকুয়াল এসি পাইছো, এখানে কিন্তু সেটা পাবা না। ঠিক আছে, এখানে একটা অঙ্ক তোমাকে করতে হবে। তাহলে যেহেতু ক্রমিক সমানুপাত আমরা, সুতরাং কি লিখতে পারি, এদিকে দেখো পি ডিভাইডেড বাই কিউ সমান সমান কিউ ডিভাইডেড বাই আর সমান সমান আর বাই এস, এটা হলো ক্রমিক সমানুপাত এটা। ঠিক আছে, তাহলে আমরা এই যে 3টা রাশি যখন পাশাপাশি থাকবে সমান আকারে, তখন আমরা তাদের জন্য একটা ধ্রুবক ধরে নিব। তাহলে পি বাই কিউ সমান সমান কিউ বাই আর সমান সমান আর বাই এস ইকুয়াল, ধরে নাও আমি কে ধরলাম। ঠিক আছে, 3টা রাশির মান কে ধরলাম, তাহলে ইন্ডিভিজুয়ালি, সুতরাং প্রত্যেকটা রাশির পরিবর্তে এখন কি বসবে, কে বসবে। ঠিক আছে, তাহলে কিউ ডিভাইডেড বাই আর সমান, এটাও কে বসলো, এই পাশে আর বাই এস সমান কি বসলো, কে বসলো। তাহলে সুতরাং তুমি যদি এখানে পক্ষান্তর করো 8 গুণন, তাহলে কে এস হয়ে যাবে। এখানেও যদি সেম কাজ তুমি করো, কিউ ইকুয়াল আর কে হয়ে যাবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, আর এর মান হচ্ছে এখানে কে এস, দেখো এখানে কিন্তু আর চলে আসছে, তাহলে তুমি এখানে মানটা বসিয়ে দিবা, কিউ সমান সমান কে এস ইন্টু কে, তার মানে এটা হবে কে স্কোয়ার এস। সেম কাজ আমি এই পাশে করব, তাহলে পি ইকুয়াল কিউ কে, বাট কিউর মান এখানে আছে, তাহলে কে স্কোয়ার এস ইন্টু কে, এটা হবে তাহলে কে কিউব এস। তাহলে 4টা রাশির ক্রমিক সমানুপাত যদি তোমাকে পরীক্ষায় দেয়, তোমাকে আগে এই কাজটা করে নিতে হবে সবার ক্ষেত্রে, যেটা 3টা রাশির ক্রমিক সমানুপাত আমার দরকার ছিল না। বুঝা গেছে এখন? ওয়েল, এবার আসো অঙ্ক লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড সমাধান করি। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের আছে হলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু, এটা হলো কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। আমরা সরাসরি মানগুলো বসাবো, আমার হাতে এখানে পির মান আছে, এখানে কিউর মান আছে, এখানে আর এর মান আছে, এই 3টা মান আমরা এখানে সরাসরি বসিয়ে দিব। কেমন? তাহলে পির মান যদি আমরা লিখি কে কিউব এস, একসাথে লিখে ফেলছি, তাহলে এটা হবে কে টু দি পাওয়ার 6 আর এটা হবে এস স্কোয়ার মাইনাস এটা হবে কে টু দি পাওয়ার 4 ইন্টু এস স্কোয়ার, তারপর এটা হবে আর স্কোয়ারের পরিবর্তে কে স্কোয়ার এস স্কোয়ার। বুঝা গেছে সবার? তাহলে জাস্ট আমরা পি কিউ এবং আর এর ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেম ভাবে এখানে কিউর মান বসাও, তাহলে এটা কে টু দি পাওয়ার 4 এস স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এস স্কোয়ার, বাট এস এর কোনো ভ্যালু কিন্তু আমাদের হাতে নেই, তাই এটা যেমন আছে তেমন বসে গেল। এখন তুমি দেখো এখানে কে স্কোয়ার এস স্কোয়ার কিন্তু কমন যাচ্ছে প্রথম রাশিতে, তাহলে কে স্কোয়ার এস স্কোয়ার যদি কমন যায়, এই পাশে থাকবে কে টু দি পাওয়ার 4 মাইনাস এটা থাকবে কে স্কোয়ার, এটা থাকবে 1, এই রাশিতে কিন্তু এস স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এখানে এই যে কে টু দি পাওয়ার 4 এবং কে টু দি পাওয়ার 4 এর রাশিটা সেম হয়ে গেল, সুতরাং আমরা তাদের পরিবর্তে লিখতে পারি কে স্কোয়ার এস টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, 2টা রাশি তাই হোল স্কোয়ার। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আসো
এই যে রাইট হ্যান্ড সাইড হলো এই রাশিটা। এবার আমরা নতুন করে রাইট হ্যান্ড সাইডটা বের করে দেখাবো। তাহলে যদি আমরা আবার রাইট হ্যান্ড সাইড দেখাই, তাহলে রাইট হ্যান্ড সাইড সমান সমান এটা হলো পি কিউ মাইনাস কিউ আর প্লাস আর এস হোল স্কোয়ার। তাহলে আমরা সরাসরি মান বসাবো, পির মান কিউর মান প্রত্যেকটা মান বসাবো। তাহলে পির মান হলো কত, কে কিউব এস, কিউর মানে কে স্কোয়ার এস মাইনাস কিউর মান কে স্কোয়ার এস ইন্টু আর এর মান কে এস প্লাস আর এর মান কে এস ইন্টু এস হোল স্কোয়ার। একসাথে যদি লিখি এখন কে টু দি পাওয়ার 5 এস স্কোয়ার মাইনাস কে কিউব এস স্কোয়ার প্লাস কে এস স্কোয়ার। তাহলে আমাদের এখানে পুরো রাশিতে কে কমন যাচ্ছে দেখো, আর এস স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে কে যদি আমরা কমন নিয়ে ফেলি, বাইরে কিন্তু একটা স্কোয়ার আছে, মাথায় রাখতে হবে। তাহলে এটা হয়ে যাবে কি কে স্কোয়ার। এখান থেকে এস স্কোয়ার কমন যাচ্ছে, বাইরে স্কোয়ার থাকার কারণে সেটা হয়ে যাবে এস টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমি কে কমন নিয়েছি, তাহলে এটা হবে কে টু দি পাওয়ার কত 4, এটা হয়ে যাবে মাইনাস কে স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস 1 হোল স্কোয়ার। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম রাশি চলে আসছে। এটাই হলো আমাদের ক্রমিক সমানুপাতের প্রুফ। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে যেহেতু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সেম হয়ে গেল, সো আমরা অঙ্কটা সমাধান করে ফেললাম। বুঝা গেছে এখন? ওয়েল, এই হচ্ছে আমাদের এই যে 2 নম্বর টাইপ। এবার আসো টাইপ 3। আমরা শুধু অনুপাত দেখালাম, শুধু সমানুপাত দেখালাম। এখন যে অঙ্কগুলো দেখাবো সেগুলো হলো অনুপাত সমানুপাতের অন্যান্য ধর্মগুলোকে নিয়ে যে পড়াটা সেটা। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করো, টাইপ 3-তে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন মান দিয়ে এটা আসছে, তোমাদের বই আছে। এই যেটা এই রাশিটা একটু দেখো আগে, তাহলে তোমাদের পরের পার্টগুলো বুঝতে সুবিধা হবে। এই অঙ্কটা তোমাদের বইয়ে আছে, কিন্তু তুমি যদি এখন বই দেখো এই জিনিসটা কোথায় পাবা না, তুমি এই ধরনের রাশি পাবা বাট এটা পাবা না। 14/y = 1/m + 1/n হলে এটা দেখাতে হবে আমাকে, কেমন? তো একটা খেয়াল করো বিষয়, এটাকে কি আমরা লিখতে পারি যে দেওয়া আছে বলে এই যে রাশিটা দেওয়া আছে, কেমন? তাহলে এখানে 14/y যদি তুমি এখানে লসাগু নাও, হর দ্বারা বা লব দ্বারা গুণ, উপরে হয়ে যাবে m প্লাস কত n। এটাকে যদি এখন আমরা 8 গুণন করি, তাহলে y ইন্টু m প্লাস n = 14mn, কেমন? তাহলে সুতরাং y আসছে 14mn/m প্লাস n। তুমি দেখবা তোমার বইয়ে যে অঙ্কগুলো আছে সেখানে এই ধরনের একটা রাশি আছে। বুঝা গেছে? সো পরীক্ষায় একটু এদিক সেদিক করে আসতে পারে। এই রাশিটা বইয়ে আছে, এটাকে সরাসরি এভাবে না দিয়ে ওইভাবে কিন্তু রাশিটা পরীক্ষায় তোমাকে দিতে পারে। যদি এরকম দেওয়া থাকে, রাশিটাকে তোমার এই জায়গায় কনভার্ট করতে হবে। এরপরে তোমাদের বইয়ের এক্সাম্পলে দেখবা এটা tan ab দিয়ে আছে, tan ab/a + b। আবার তোমাদের বইয়ে আছে 4ab / a + b। ওকে, এরকম অনেক ধরনের অঙ্কটা কিন্তু আসছে পরীক্ষায়, ঠিক আছে? এবার তুমি বুঝো, তুমি প্রথমে প্রথম অংশটা নিয়ে কাজ করো, y + 7m। তাহলে আমরা এখন লিখতে পারি, তাহলে আবার এটা নিয়ে আসলাম। তারপরে আসো y = 14mn কে আমি ভাঙতে পারি 7m × 2n। তুমি বলতে পারো স্যার 2m × 7m n দেন নাই কেন? কারণ আমার কিন্তু প্রথমে 7mটা দরকার আছে, তাই আমি প্রথমে 7m দিয়ে করলাম। এবার নিচে m + n আছে, তাহলে আমরা কি করব, 7m কে নিচে পাঠালাম, y / 7m পক্ষান্তর করে, তাহলে উপরে হলো 2n / m + n। তোমার কোয়েশ্চেন কেন পাঠালাম? কারণ তুমি দেখো তোমার y + 7m y - 7m লাগতেছে, তার মানে যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমি যদি এখানে যোজন বিয়োজন করি, তাহলে সুতরাং দেখো y + 7m y - 7m ইকুয়াল এখানে 2n + m + n 2n - m - n। আমরা যোজন বিয়োজন করলাম, তাহলে সুতরাং আমাদের হাতে প্রথম রাশি আসছে y + 7m y - 7m ইকুয়াল উপরে হবে 3n + m, নিচে হবে n - m। এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। ঠিক আছে, প্রথম পার্টটা চলে গেল। এবার দেখো তুমি তোমার দ্বিতীয় পার্টে কি লাগছে, দ্বিতীয় পার্টে লাগছে y + 7n y - 7n, কেমন? তাহলে আবার এবং দিতে পারো এখন, এবং y
এটাকে তো তুমি 7m ইন্টু 2n ভাঙছো, এখন তোমার তো লাগতেছে 7n, তাহলে এখন কিভাবে ভাঙবো আমরা? 7n ইন্টু 2m ডিভাইডেড বাই m প্লাস n। তাহলে আমি প্রশ্ন যেভাবে চাই সেভাবে অঙ্কটাকে সাজাচ্ছি। তাহলে আমাদের এই রাশিটা কি থাকে? তাহলে বা y ডিভাইডেড বাই 7n ইকুয়াল 2m বাই m প্লাস n। যোজন বিয়োজন যদি আমরা করি তাহলে বা y প্লাস 7n y মাইনাস 7n ইকুয়াল 2m প্লাস m প্লাস n 2m মাইনাস m মাইনাস n। কেমন? তাহলে সুতরাং y প্লাস 7n y মাইনাস 7n ইকুয়াল, এটা হলো 3m প্লাস n, এটা হলো m মাইনাস n। এই রাশিকে আমরা দিলাম 2 নং রাশি। এবার তুমি দেখো এই 1 নং এবং 2 নং রাশির মাঝখানে আছে প্লাস চিহ্ন, অর্থাৎ আমাকে 1 নং সমীকরণ 2 নং সমীকরণকে এখন অ্যাড করতে হবে, প্লাস করতে হবে। তাহলে সুতরাং আমরা যদি এদেরকে প্লাস করি, এই পাশে দেখাই from 1 plus 2, তাহলে প্রথমে আসো y plus 7n, y plus 7n, সরি এটা মাইনাস হবে প্রথমটা, দেখো তাহলে মাইনাস, আর প্লাস করলাম y প্লাস 7n মাইনাস ডিভাইডেড বাই y মাইনাস 7n সমান সমান, এই পাশে থাকে হলো 3n প্লাস m ডিভাইডেড বাই n মাইনাস m প্লাস m মাইনাস n উপরে হলো 3m প্লাস n। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, এখানে আছে n মাইনাস m, এখানে আছে m মাইনাস n, জাস্ট একটা মাইনাস কমন নিলে কিন্তু রাশিটা সেম চলে আসে। তাহলে আমরা দ্বিতীয় যে রাশিটা আছে তার থেকে একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে এটা কি হয়ে যায়? n মাইনাস m হয়ে যায়। কেমন? তাহলে 3m প্লাস n। তাহলে এখন লসাগু আসছে n মাইনাস m, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ যদি আমরা করি 3n প্লাস m মাইনাস 3m মাইনাস 3n। সো এই রাশিটা কি আসবে? 3n থেকে n গেলে হবে 2n মাইনাস 2m, এখানে n মাইনাস m, 2 কমন নাও, কাটাকাটি করো, রেজাল্ট হচ্ছে 2। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে ব্যাপারটা? যে রাশিটা দেওয়া থাকবে সেটাকে অনুপাতে নিয়ে এসে দেন যোজন বিয়োজন করে অনুপাতের ধর্ম কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারলাম। ওকে, সো পরের অঙ্কে আসো। এখন খেয়াল করো আগের অঙ্কটা এবং এই অঙ্কটা দেখো। আগে তুমি যদি দেখো এই যে y ইকুয়াল 14mn ডিভাইডেড বাই m প্লাস n, এই রাশিটা কিন্তু দেওয়া ছিল, আমরা ইকুয়াল টুটা প্রমাণ করছি। কিন্তু এখন আমি যে অঙ্কটা দিয়েছি সেটা কি দেখো তো, x প্লাস 2a x মাইনাস 2a প্লাস x প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল 2 হলে দেখাও যে x ইকুয়াল 4ab ডিভাইডেড বাই a প্লাস b। তার মানে আগের অঙ্কটার ঠিক উল্টা প্রসেসটা কিন্তু আমি তোমাদের দিয়েছি। এই অঙ্কগুলো উল্টা দিক থেকে অনেক বেশি পরীক্ষায় আসবে। তুমি যদি কোয়েশ্চেন দেখো ওইটা যতবার আসছে এটা ঠিক ততবারই পরীক্ষায় আসছে। ওকে, সো এই যে ভাইস ভার্সা অঙ্কগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা এখন যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কি করব? সরাসরি এটা দেওয়া আছে একদম সোজা, সেটা হলো তুমি লসাগু নিয়ে নিবা। যদি আমরা এখানে লসাগু নিয়ে নিই তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়ায়? x মাইনাস 2a ইন্টু এক্স মাইনাস 2b ডিভাইডেড বাই হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে x মাইনাস 2b ইন্টু এক্স প্লাস 2a প্লাস এটা x প্লাস 2b ইন্টু এক্স মাইনাস 2a সমান সমান 2, যেমন আছে তেমন। জাস্ট আমরা কি করলাম? লসাগু নিলাম। তাহলে এখন অঙ্কটা কি হবে? এখানে আছে x মাইনাস 2a, এটাকে আমরা চাইলে একসাথে কিন্তু কি করতে পারি? যে গুণ করে ফেলতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 2bx প্লাস এর 4ab, কেমন? উপরে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস 2ax মাইনাস 2bx মাইনাস এর 4ab প্লাস এক্স স্কোয়ার মাইনাস এর 2ax প্লাস এর 2bx মাইনাস 4ab ইকুয়াল 2। ঠিক আছে, তাহলে তুমি এখানে দেখো এই পাশে প্লাসের 2ax মাইনাসের 2bx, এই পাশে মাইনাসের 2x প্লাসের 2bx, ফিনিশ। তাহলে আমাদের হাতে এখন কি আছে? আমাদের হাতে আছে উপরে 2x স্কোয়ার মাইনাস 8ab,
আর নিচে এক্স স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 2bx প্লাস 4ab কেমন ইকুয়াল টু। আমরা এখন পুরো রাশিটাকে 8 গুণন করে দিব। তাহলে 8 গুণন করলে আমাদের কি দাঁড়াচ্ছে রাশিটা? এটা আসছে 2x স্কোয়ার মাইনাস 8ab ইকুয়াল, এখানেও 2x স্কোয়ার মাইনাস 4ax মাইনাস 4bx প্লাস এর 8ab। দেখো ইন্টারেস্টিং পার্ট, লেফট হ্যান্ড সাইড মাইনাস প্লাসের 2x স্কোয়ার প্লাসের 2x স্কোয়ার মাইনাসের 8ab মাইনাসের 8ab প্লাসের 8ab, ঠিক আছে, কাটা যাচ্ছে না, শুধু 2x স্কোয়ারটা গেল। এখন আমরা কি করছি? এখন আমরা মাইনাস এক্স যুক্ত যে রাশিটা আছে মাইনাস 4x মাইনাস 4bx তাদেরকে লেফট হ্যান্ড সাইডে ট্রান্সফার করলাম। তাহলে কি হলো 4x 4bx, ওকে, যেটা মাইনাস আছে প্লাস হয়ে গেছে। এদিকে 8ab একটা আছে, এখান থেকে এই 8ab কে আমরা এই পাশে পক্ষান্তর করলাম, তাহলে 16ab, মাইনাসটা প্লাস হয়ে গেল কেমন। তাহলে এখানে কি কমন যাচ্ছে 4x, তাই এখানে থাকে a প্লাস b ইকুয়াল 16ab, পক্ষান্তর করো x কে রেখে, তাহলে 16ab ডিভাইডেড বাই 4 ইন্টু a প্লাস b, সুতরাং x ইকুয়াল 4ab ডিভাইডেড বাই a প্লাস b। দেখো আমাদের প্রুফ চলে আসছে, বুঝা গেছে এখন? সো তোমরা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা ভালো করে। এখন দেখো তোমরা নিজেরা দেখে এই অঙ্কটা যদি প্র্যাকটিস করো, যদি পারো, তাহলে বুঝে যাবে তোমরা অঙ্কটা ক্লিয়ার করছো। এই যে দেখো এটা এই জায়গা থেকে তো আমরা এটা প্রুফ করছি, এখন তোমরা নিজেরা আগের অঙ্কটার এটা থেকে এই লাইনটাতে প্রুফ করবা নিজেরাই, যদি পারো তাহলে বুঝে যাবে অঙ্কটা তোমরা পারছো, ঠিক আছে? ওয়েল, এরপরে আমরা চলে যাই এখন যে রাশিটা দিচ্ছ, দেখো p ইকুয়াল রুট ওভার 3x প্লাস 2y প্লাস 3x মাইনাস 2y, সেম 3x প্লাস 2y মাইনাস 3x মাইনাস 2y। তুমি যদি দেখো কোনো একটা অঙ্কের মধ্যে দুইটা রাশি আছে, উপরে এবং নিচে সেম, শুধু প্লাস মাইনাসের তফাৎ, ধরেই নিবা এই অঙ্কটাকে যোজন বিয়োজন করতে হবে, তাহলে দেখবো অঙ্কটা সহজে মিলে যাবে, বুঝা গেছে এখন? তাহলে এই দেখো এখানে আমাদের 3x প্লাস 2y 3x প্লাস 2y 3x মাইনাস 2y 3x মাইনাস 2y, তফাৎ শুধু এক জায়গায় প্লাস আর এক জায়গায় মাইনাস, তাহলে কি করব আমরা যোজন বিয়োজন করে দিব, বুঝা গেছে? তাহলে এই যে পির নিচে কোনো কিছু আছে হর আকারে আছে, সেটা কি 1, কেমন? তাহলে আমরা যদি যোজন বিয়োজনটা করি এই জায়গা থেকে, বা p প্লাস 1 p মাইনাস 1 সমান সমান, এটাকে যোজন বিয়োজন যদি তুমি করো তাহলে রুট ওভার 3x প্লাস 2y প্লাস রুট ওভার 3x মাইনাস 2y প্লাস রুট ওভার 3x প্লাস 2y মাইনাস রুট ওভার 3x মাইনাস 2y, ওকে, ডিভাইডেড বাই 3x plus 2y plus root over 3x minus 2y minus root over 3x plus 2y minus plus 3x minus 2y, ওকে, জাস্ট প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। এখন আমরা যদি অঙ্কটা দেখাই p প্লাস 1 p মাইনাস 1 ইকুয়াল, দেখো এখানে কাটা যাচ্ছে, কি কি যাচ্ছে, মাইনাসের 3x মাইনাস 2y প্লাস 3x মাইনাস 2y কাটা, আবার এখানে যাচ্ছে দেখো প্লাস মাইনাসের 3x প্লাস 2y প্লাসের 3x প্লাস 2y কাটা, তাহলে আমাদের হাতে রাশিটা কি থাকবে, উপরে থাকবে 2 ইন্টু রুট ওভার 3x প্লাস 2y, এখানে থাকবে 2 ইন্টু 3x মাইনাস 2y। 2 নম্বর বিষয়, তোমার এই অঙ্কটার মধ্যে দেখো x এবং y এর মধ্যে কোনো কি নেই, রুট নেই, আমরা একসাথে এখানে রুট তাড়ানোর জন্য স্কোয়ার করে দিব, তাহলে 2 2 কাটা যাবে। যদি আমরা রাশিটাকে স্কোয়ার করি p প্লাস 1 হোল স্কোয়ার p মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল, এখানে হবে 3x প্লাস 2y, এটা হবে 3x মাইনাস 2y। দেখো সেম কথাটা আবার বলছি, উপরে নিচে একই রাশি, শুধু প্লাস মাইনাসের তফাৎ, এই যে উপরে নিচে একই রাশি, শুধু প্লাস মাইনাসের তফাৎ, আবার যোজন বিয়োজন, বুঝা গেছে এখন? তাহলে আমরা যদি আবার যোজন বিয়োজন এখানে করি, এটা হবে p প্লাস 1 হোল স্কোয়ার প্লাস p মাইনাস 1 হোল স্কোয়ার, নিচে বিয়োজন p প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস p মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল, এটা হবে 3x প্লাস 2y প্লাস 3x মাইনাস 2y, এটা হবে 3x প্লাস 2y মাইনাস 3x প্লাস 2y, ওকে। সো এখন আমরা জাস্ট ফর্মুলাগুলো দিব, আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার 2 ইন্টু p স্কোয়ার প্লাস 1 এর ফর্মুলা, আর নিচে হবে 4ab এর ফর্মুলা,
কেমন? তাহলে 4ab বলতে শুধুমাত্র কি থাকবে? শুধুমাত্র 4p হবে, কারণ এখানে a বলতে p, b বলতে 1। ওকে, আর এই পাশে থাকবে কি? এই পাশে থাকবে উপরে থাকবে 6x আর নিচে থাকবে 4y। কাটাকাটি যাচ্ছে, তাদেরকে বাদ দাও। p স্কয়ার প্লাস 1 2p সমান সমান এখানে 3x, নিচে হলো 2y। আমরা এতটুকু পর্যন্ত পেলাম। তাহলে এখন জাস্ট 8 গুণনটা করে দিলে আমাদের রেজাল্ট কিন্তু শেষ। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন 8 গুণন করি তাহলে কি হবে? p স্কয়ার প্লাস 1 ইন্টু 2y সমান সমান 6px। দুই দ্বারা কাটো একসাথে, p স্কয়ার y প্লাস y ইকুয়াল 3px। পক্ষান্তর যদি আমরা করি, p স্কয়ার y মাইনাস 3px প্লাস y ইকুয়াল 0। This is proof, p square y minus 3px plus y equals 0। বুঝা গেছে এখন ব্যাপারটা? এই ধরনের তোমাদের বইয়ে 2-3টা অঙ্ক আছে, একটু প্র্যাকটিস করে নিবা। ওকে, এবার আসি। দেখো এখন বলছে কি 3vx স্কয়ার মাইনাস 4x প্লাস 3v ইকুয়াল 0 প্রুফ করতে হবে। এটা তুমি খেয়াল করো, আগের অঙ্কটা আর এই অঙ্কটা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এই অঙ্কটাতে আমরা কি করেছি? আমাদের ছিল p ইকুয়াল একটা রাশি, দেন একটা রাশি প্রমাণ করতে হবে। ঠিক তার বিপরীত অঙ্কটা কিন্তু এখন দেওয়া আছে। খেয়াল করো, 3bx স্কয়ার মাইনাস 4x প্লাস 3v ইকুয়াল 0। তাহলে প্রুফ করতে হবে x ইকুয়াল এই রাশিটা। তাহলে খেয়াল করো, আমি এখানে তোমার 2 ধরনের অঙ্ক করাচ্ছি। প্রথমে একটা অঙ্ক করালাম, যেটা আসছে ঠিক তার বিপরীত অঙ্কটা দেখাইছি। এখন যে অঙ্কটা করাইছি এখন ঠিক তার বিপরীত অঙ্কটা দেখাচ্ছি, আলাদা আলাদা অঙ্ক দিয়ে দেখাচ্ছি। তোমাদের কাজ হচ্ছে বাসায় এই অঙ্কগুলো তুমি উল্টা দিক থেকে করবা। অর্থাৎ আগে যেটা করাইছি সেটা উল্টা দিক থেকে করবা, এই যে রাশিটা। ওকে, তাহলে এখন px স্কয়ার y মাইনাস 3px প্লাস y এই জায়গা থেকে করার চেষ্টা করবে এখানে আসার। আবার এখন যেটা করাবো সেটা এই জায়গা থেকে এখানে আমি যাচ্ছি, তুমি এখান থেকে এখানে আসার ট্রাই করবা। বুঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওয়েল, দেখো তাহলে আমাদের হাতে যেহেতু লেফট হ্যান্ড সাইডে শুধু x আছে, x যুক্ত রাশিগুলোকে এক পাশে করতে হবে। এখন x যুক্ত রাশি আছে এই দুইটাতে, একটু ভালো করে খেয়াল করো আমরা কোথায় আছি। এই দুইটাতে আমাদেরকে খেয়াল করতে হবে। দেখো এই যে এখানে একটা x আছে, এখানে একটা x আছে। তুমি যদি এই দুইটা x কে এক পাশে রাখো, কিছুই কিন্তু কমন নিতে পারবা না। আমাকে এমন ভাবে সাজাইতে হবে আমরা x গুলোকে এক পাশে আনবো, বাট সাজানোর মাধ্যমে। ওকে, তাহলে আমরা যেটা কাজ করব এখন সেটা হলো কি, এই যে তোমার এখানে দেখো 3vx স্কয়ার প্লাস 3v ইকুয়াল 4x, আমরা পক্ষান্তরটা এইভাবে করলাম। তোমার মনে কোয়েশ্চেন আসতে পারে এটা কিভাবে হলো বা কেন করলাম একটু পরে তুমি বুঝতে পারবে। দেখো তুমি যদি এখানে 3vটা কমন নাও, x স্কয়ার প্লাস 1 কিন্তু চলে আসছে। ঠিক আছে, আবার এখানে দেখো 4x আছে, তুমি দেখো তোমার এখানে দরকার হলো টোয়াইস a, তাহলে তুমি 4x কে টোয়াইস a ইন্টু 2x এভাবে কিন্তু লিখতে পারো। ওকে, তাহলে আমরা যে কাজটা এখন করব সেটা কি, x স্কয়ার প্লাস 1 টোয়াইস x পক্ষান্তর, এখানে উপরে 2a 3v পক্ষান্তর। তুমি দেখো তোমার অঙ্কটা x গুলো এক পাশে চলে আসছে এবং b গুলো আরেক পাশে চলে আসছে। বুঝা গেছে ব্যাপারটা? ওয়েল, তাহলে এখন আমরা জাস্ট যোজন বিয়োজন। কেন? তুমি দেখো 2a প্লাস 3v 2a মাইনাস 3v কিভাবে আসবে? যোজন বিয়োজন করলে আসবে। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি, x স্কয়ার প্লাস 1 প্লাস 2x, x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x ইকুয়াল, এটা হলো 2a প্লাস 3v, এটা হলো 2a মাইনাস 3v। কেমন? এবার উপরে কিন্তু ফর্মুলা হলো কার? x প্লাস 1 হোল স্কয়ারের, নিচে x মাইনাস 1 হোল স্কয়ারের ফর্মুলা ইকুয়াল, এটা হলো 2a প্লাস 3v ইন্টু এটা হলো 2a মাইনাস 3v। কেমন? তোমার এখানে প্রুফে দেখা যাচ্ছে রুট দরকার, বর্গমূল। তাহলে আমরা এখানে স্কয়ার গুলো বাদ দেওয়ার জন্য বৈদিকে বর্গমূল নিয়ে আসব। তাহলে আমাদের অঙ্কটা দাঁড়ায় x প্লাস 1 x মাইনাস 1 ইকুয়াল, এটা হবে রুট ওভার 2a প্লাস 3v, এটা হবে রুট ওভার 2a মাইনাস 3v। এবার এই যে আবার সেম দেখো x প্লাস 1 x মাইনাস 1 সেম রাশি ডিফারেন্ট সাইন, তাহলে আমরা আবার যোজন বিয়োজনটা করব। তাহলে x প্লাস 1 প্লাস x মাইনাস 1, x প্লাস 1 মাইনাস x প্লাস 1 ইকুয়াল, এই রাশিটা হবে 2a প্লাস 3v প্লাস 2a মাইনাস 3v ডিভাইডেড বাই, এটা হলো 2a প্লাস 3v মাইনাস, এটা হবে 2a মাইনাস 3v।
বুঝা গেছে? এখন যোজন বিয়োজনটা করলাম, তাহলে তোমার এখানে 1 কাটা যাবে, তাহলে 2x থাকবে, এখানে 2 থাকবে, ইকুয়াল রাশিটা সেম, 2 2 কাটা গেলে, সুতরাং x ইকুয়াল √2a প্লাস 3v প্লাস √2a মাইনাস 3v ডিভাইডেড বাই √2a প্লাস 3v মাইনাস √2a মাইনাস 3v। দেখো প্রুফ হয়ে গেছে, বুঝা গেছে? তাহলে এই দুইটা অঙ্ক কিন্তু একটা আরেকটার ভাইস ভার্সা, কেমন? ওয়েল, এবার আমরা আরেকটা অঙ্ক দেখাবো, একটু খেয়াল করো। পি স্কোয়ার মাইনাস 2p প্লাস m প্লাস 1 ইকুয়াল 0 হলে দেখাও যে রাশিটা। তাহলে এই অঙ্কটা কিন্তু আগেভাগে বলে ফেলি, এভাবেও দেওয়া থাকতো, p ইকুয়াল √1 প্লাস m প্লাস √1 মাইনাস m হলে এটা প্রুফ করো। তুমি তোমার বইয়ে দেখবে এই ধরনের কিছু অঙ্ক আছে, যেহেতু একই ধরনের অঙ্ক, এটা কিন্তু সোজা, জাস্ট যোজন বিয়োজন করে করে কি করা, বর্গ করা। এজন্য আমি এই পার্টটা দেখাচ্ছি না, আমি এখন ঠিক উল্টাটা অঙ্কটা আবার আরেকটার ক্ষেত্রে দেখাচ্ছি, কেমন? এই অঙ্কটা হয়তো তোমাদের একটু ঝামেলা মনে হতে পারে। প্রুফ আমি একটু আগে যেটা বলেছি সেটাই নিয়ম। সেটা কি, আমাদের পিটা যেহেতু এক পাশে, তাহলে পি যুক্ত রাশিকে এক পাশে আনতে হবে, সেটা আনার জন্য একটু কাজ। সেটা কি, দেখো এই যে এখানে পি স্কোয়ার প্লাস 1 করলাম, এটাকে 2p ডিভাইডেড বাই m নিলাম। এবার কি করব, পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পি কে এই পাশে পক্ষান্তর, তাহলে হবে 1 ডিভাইডেড বাই m। এখন তুমি বুঝতে পারছো যোজন বিয়োজন কেন, তোমার 1 প্লাস m দরকার, 1 মাইনাস m দরকার, বুঝা গেছে? তাহলে আমরা যদি এখানে সেই কাজটা করি, তাহলে এটা p ছিল, তাহলে এটা যোজন করো, পি স্কোয়ার প্লাস 1 প্লাস 2p, পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2p ইকুয়াল, এটা হলো 1 প্লাস m, এটা হলো 1 মাইনাস m। এবার ফর্মুলা, এটা p প্লাস 1 হোল স্কোয়ার, এটা হলো p মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল, এটা 1 প্লাস m 1 মাইনাস m, উভয়দিকে বর্গমূল করে দিব আমরা, তাহলে p প্লাস 1 p মাইনাস 1 ইকুয়াল, এটা √1 প্লাস m √1 মাইনাস m। ওকে, সো যে কাজটা এখন হবে সেটা কি, সেটা হলো এখানে আছে p প্লাস 1 p মাইনাস 1 ইকুয়াল, এই রাশি আসছে। এখন এখানে আমরা আবার যোজন বিয়োজনটা করব এখন। ওকে, যোজন বিয়োজন যদি আবার করি আমরা, কেন, p প্লাস 1 p মাইনাস 1 আছে, রাশি সেম, সাইন ডিফারেন্ট, তাহলে যোজন বিয়োজন যদি করো, p প্লাস 1 প্লাস p মাইনাস 1, এটা p প্লাস 1 মাইনাস p প্লাস 1 ইকুয়াল, এখানে √1 প্লাস m √1 মাইনাস m প্লাস, এটা হলো √1 মাইনাস m, এটা মাইনাস √1 মাইনাস m। ওকে, সো উভয় দিক থেকে 2p উপরে নিচে 2 ইকুয়াল, এটা যেমন আছে তেমন থাকবে, 1 প্লাস m প্লাস √1 মাইনাস m, এটাও √1 প্লাস m মাইনাস √1 মাইনাস m, 2 দ্বারা কাটো, সুতরাং p ইকুয়াল রাশিটা। এটা হলো আমাদের প্রুফ, বুঝা গেছে? সো অনুপাত সমানুপাত অধ্যায় থেকে মোটামুটি এই অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? এবার আসো তোমাদের বইয়ের যে দ্বিতীয় চ্যাপ্টার 11.2, সেখানে যে অঙ্কগুলো আছে তার মধ্যে বেসিকগুলো একই, আমি শুধু দুইটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, যে দুইটা অঙ্ক সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে, এই দুইটা পার্টি আমি দেখাবো। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, বলা হলো দৈর্ঘ্য 10% হ্রাস, প্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পায়। তোমাদের বইয়ে অঙ্কটাতে এই দৈর্ঘ্যগুলো দেওয়া ছিল না, বইয়ে যেটা আছে সেখানে এটা 40 মিটার এবং এটা যে 30 মিটার আছে এই মানটা দেওয়া ছিল না। যদি দেওয়া না থাকে আমরা কি ধরে নিব, x এবং y ধরে নিব, যদি দেওয়া থাকে সেটা দিয়ে আমরা অঙ্কটা করব, ঠিক আছে? আমি দুইটা অঙ্ক দেখাবো, একটু খেয়াল করো। তাহলে প্রথমে তোমাকে দেওয়া আছে দৈর্ঘ্য, কত দেওয়া আছে, 40, এরপরে দেওয়া আছে হলো প্রস্থ, এটা হলো 30, তাহলে সুতরাং ক্ষেত্রফল, কারণ আমাকে ক্ষেত্রফলের হ্রাস বা বৃদ্ধি বের করতে হবে, তাহলে কত, 1200 মিটার স্কয়ার বা বর্গ মিটার, এটা হলো বর্তমান ক্ষেত্রফল, ঠিক আছে? আবার তুমি দেখো দৈর্ঘ্য 10% হ্রাস পেল, তাহলে আবার পরিবর্তিত দৈর্ঘ্য, হ্রাস পাওয়ার পরে পরিবর্তিত দৈর্ঘ্য, তাহলে সেটা কত, 40 মাইনাস 40 এর 10%,
তাহলে এটা কত 40 এর 10% কত তুমি আলাদা করে বের করতে পারো অথবা সরাসরি এখানেও তুমি করতে পারো সেটা কত 40 ইনটু 1/10 ঠিক আছে তার মানে কত আসবে 4 আসবে 40 এর 10% হলো 4 তাহলে রেজাল্ট আসবে কত 36 এরপরে পরিবর্তিত প্রস্থ প্রস্থ কিন্তু বৃদ্ধি পাইছে 10% তাহলে কত 30 প্লাস 30 এর 10% কত 3 তাহলে এটা কত 33 এটা 36 এটা 33 মিটার তাহলে একটা 36 মিটার আর একটা 33 মিটার আমরা এখন যে কাজটা করব সেটা হলো এদের ক্ষেত্রফল বের করব 36 33 তাহলে সুতরাং পরিবর্তিত ক্ষেত্রফল তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কত 36 ইনটু 33 হলো 36 ইনটু 33 গুণ করলে 1188 মিটার স্কয়ার বলো ক্ষেত্রফল কি বাড়ছে নাকি কমছে আগে ছিল 1200 আর এখন হলো 1188 ক্ষেত্রফল কমছে না কারণ তোমাকে কোয়েশ্চেনে কিন্তু কত হ্রাস কত বৃদ্ধি দুইটা কোয়েশ্চেনই করছে সো আমাকে আগে বলতে হবে ক্ষেত্রফল কি হ্রাস নাকি বৃদ্ধি তাহলে সুতরাং আমরা বলবো ক্ষেত্রফল কি পেয়েছে হ্রাস পেয়েছে ওকে তাহলে ক্ষেত্রফল যদি হ্রাস পায় এবার তোমাকে কোয়েশ্চেন করলো শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে শতকরা কত এখন আমরা সেই মানটা বের করব তাহলে সুতরাং হ্রাস পেয়েছে সমান সমান কত 1200 মাইনাস 1188 তাহলে রেজাল্ট কত 12 ওকে তাহলে এখন শতকরা আমরা বের করে ফেলি কত পার্সেন্ট হ্রাস পেয়েছে তাহলে শতকরা সমান সমান কিভাবে বের করা শতকরা যেটা আসছে ইনটু 100 ডিভাইডেড বাই আগে যেটা ছিল তাহলে রেজাল্ট ইজ 1 অর্থাৎ 1% ক্ষেত্রফল হ্রাস পেয়েছে বুঝে আসছে ব্যাপারটা এই হলো বিষয় তাহলে আবার বলি যদি আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া না থাকে আমরা x y এর অঙ্ক করব কেমন বাকি অঙ্কটা সেম তাহলে দেখো ওই ধরনের ঠিক একটা অঙ্ক একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মিটার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ x ও y বর্গক্ষেত্রটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে এখানে উদ্দীপক ছিল এটা একটা এই পার্টটা কিন্তু এখানকার পড়া না ওকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মিটার তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে এই দেখো এখানে কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই ওকে আগে দেওয়া ছিল এখন বর্গ দিয়ে দেখাচ্ছি যেখানে দেওয়া নেই তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হলো মিটার এবার সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো স্কয়ার বর্গমিটার কেমন এটা হলো ক্ষেত্রফল এবার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পরে মানে পরিবর্তিত দৈর্ঘ্য তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য কিভাবে হবে পরিবর্তিত দৈর্ঘ্য সমান সমান 20% দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে তাহলে a প্লাস কত হবে 20 a ডিভাইডেড বাই 100 পার্সেন্টের কারণে 1/100 আসছে আর 20% a এর তাহলে রেজাল্টটা কত লসাগু হবে 5 উপরে হবে 6 এ তাহলে সুতরাং পরিবর্তিত ক্ষেত্রফল সমান সমান 36 a স্কয়ার বাই 25 বুঝা গেছে এখন তাহলে ক্ষেত্রফল বাড়ছে নাকি কমছে এই জায়গায় যদি কোয়েশ্চেনটা আমাদেরকে করে তাহলে আমরা কি লিখব এখন আমরা কেমনে বুঝবো আগে তো মান দিয়ে বুঝে ফেলছি 1200 ছিল আর 1188 ছিল এখন তো কোনো ভ্যালু নাই আমি কিভাবে বুঝবো এটা a স্কয়ার এটা 36 a স্কয়ার বাই 25 মনে রাখবা a স্কয়ারের পাশে উপরের সংখ্যা আছে 36 নিচের সংখ্যা আছে 25 লব যদি বড় হয় হর থেকে ক্ষেত্রফল বাড়বে লব যদি ছোট হয় হর থেকে ক্ষেত্রফল কমবে এটা হলো শর্টকাট কথা বুঝা গেছে তাহলে এখানে দেখা যাচ্ছে 36 এটা আছে 25 তাহলে হর যেহেতু লব যেহেতু বড় হয়েছে তাই ক্ষেত্রফল কি পাবে বৃদ্ধি পাবে তাহলে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি সমান সমান 36 a স্কয়ার বাই 25 মাইনাস a স্কয়ার তাহলে ইকুয়াল 9 a স্কয়ার ডিভাইডেড বাই 25 তাহলে সুতরাং শতকরা কত যদি আমরা বের করি তাহলে শতকরা সমান সমান 9 a স্কয়ার বাই 100 ইনটু 25 ডিভাইডেড বাই a স্কয়ার কাটাকাটি দাও পুরো রাশিটা তাহলে হলো 36% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে
এ হলো আমাদের অঙ্ক। দুই ধরনের অঙ্ক দেখালাম, একটা বর্গক্ষেত্র, একটা আয়তক্ষেত্র, একটাতে মান দেওয়া আছে, একটা মান দেওয়া নেই। এ হলো বিষয়। এর বাইরে ওই চ্যাপ্টারে আরও কিছু ছোটোখাটো অঙ্ক আছে, এই ধরনের দুই একটা অঙ্ক প্র্যাকটিস যদি তুমি করে নিতে পারো, আশা করি এই চ্যাপ্টারে আর কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে, আরেকটা বিষয় দেখো, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের পরিধি 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ওকে, তাহলে প্রথমত প্রথম ব্যাসার্ধটা দেওয়া আছে হলো 10 সেন্টিমিটার, তাহলে প্রথম ক্ষেত্রফল A1 যদি বলি কত, পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার হলে 100 পাই বর্গ সেন্টিমিটার, এটা হলো প্রথম ক্ষেত্রফল। কেমন? এরপরে বলছে পরিধি 20% বৃদ্ধি পেল, তাহলে পরিধি যদি 20% বৃদ্ধি পায়, বর্তমান পরিধি কত? বর্তমান পরিধি সমান সমান 2 পাই আর। এই ভালো করে বন্ধ করো, বাইরে স্টুডেন্ট আছে। দেখো, এটা হচ্ছে বর্তমান পরিধি 2 পাই আর, ঠিক আছে? আর এর মান কিন্তু আমার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা আর এর মানটা যদি বসাই তাহলে কত পাই? এটা হলো 20 পাই, এটা হলো বর্তমান পরিধি। এখন তোমাকে বললো পরিধি 20% বৃদ্ধি পাইল, তাহলে পরিবর্তিত পরিধি কত? দেখো, পরিবর্তিত পরিধি সমান সমান, তাহলে পরিবর্তিত পরিধি কত আসবে? 20 পাই প্লাস এই 20 পাই এর 20%, কেমন? তাহলে 20 ইন্টু 20 পাই ডিভাইডেড বাই 100, ঠিক আছে? বুঝা গেছে এখন? তাহলে এটা কত আসে? সমান সমান এখানে আসবে 20 পাই প্লাস 4 পাই, তাহলে ইকুয়াল 24 পাই। এটা হলো পরিবর্তিত পরিধি। তাহলে ব্যাসার্ধটা কত? তাহলে সুতরাং আমরা যদি এখন লিখি 2 পাই আর 2, এটা ছিল R1, এ দেখো এটা ছিল R1, কেমন? তাহলে 2 পাই R2 সমান সমান 24 পাই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি R2 সমান সমান কত? 12, ঠিক আছে? তাহলে এটার জন্য এখন পরিবর্তিত ক্ষেত্রফলটা বের করে ফেলো, পাই R2 স্কোয়ার, তাহলে 12 কে স্কোয়ার করলে 144 পাই, তাহলে সুতরাং ক্ষেত্রফল কি হলো? বৃদ্ধি পেল। তাহলে ডেল এ ক্ষেত্রফলের পরিবর্তন কত আসছে? 44 পাই, তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা শতকরা বৃদ্ধি কিভাবে বের করি? সুতরাং শতকরা বৃদ্ধি সমান সমান, একটু আগেও দেখালাম, 44 পাই ডিভাইডেড বাই, আগে ছিল 100 পাই ইন্টু উপরে 100, তাহলে রেজাল্ট ইজ 44% বৃদ্ধি পেল। বুঝা গেছে সবার? এই হচ্ছে আমাদের মোটামুটি পড়া। এর বাইরে যে অঙ্কগুলো আছে ছোটখাটো, যে বেসিকগুলো পড়ালাম, এগুলোর উপর আশা করি নিজেরা একটু প্র্যাকটিস করলে রেজাল্টটা চলে আসবে, তোমরা ভালোই করতে পারবে আশা করি। ওকে, আল্লাহ হাফেজ।